নমস্কার, আমি গল্প পাঠে মৌ। গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। আজকে আপনারা শুনছেন শ্রী আশুতোষ মুখোপাধ্যায়ের কাল তুমি আলেয়া। শুরু করছি। কিন্তু ধীরাপদ কি করতে পারে? ওর কাছ থেকে কি প্রত্যাশা চারুদির? বিশ্বাস করে একদিন যার হাতে যথাসর্বস্ব তুলে দিয়েছিলেন, আজ আর তাকে অতটা বিশ্বাস করেন না হয়তো। সেদিন বিশ্বাস করেছিলেন কারণ আর একটা জোর ছিল সেদিন, অনেক বড় জোর। নারীর যে জোরের কাছে অতি বড় প্রবল পুরুষেরও সমর্পণ, সেই জোরটা আজ তেমন নেই ভাবছেন চারুদি। সেই জন্যেই কথায় কথায় বয়সের কথা তোলেন, সেই জন্যেই ঘন্টায় ঘন্টায় চোখে মুখে জল দিতে হয়, আর সেই জন্যেই প্রতিষ্ঠানের সঙ্গে ওকে যুক্ত করার আগ্রহ। সবই হতে পারে, কিন্তু ধীরাপদর তা মনে হয় না। এখনও ঝাড়ুদির বাড়ির দরজায় হিমাংশু মিত্রের লাল গাড়িটা দাঁড়িয়ে থাকতে দেখা যায়, আর চারুদির স্নেহভাজন বলেই ওর প্রতি অমন রাশভারী বড় সাহেবের প্রচ্ছন্ন প্রীতিভাব। থেকে থেকে ধীরাপদর কেবলই মনে হলো চারুদির মনের তলায় আরও কিছু আছে। অনেকক্ষণ বাদে জিজ্ঞাসা করল, কিন্তু আমি এখানে এসে চারুদির কোনো কাজে লাগতে পারি? সামনের দিকে চোখ রেখে অমিতাভ ভুরু কুঁচকে জবাব দিলেন, কাজে লাগার দরকার নেই। চারুমাসির লোক এখানে একজন থাকা দরকার। আপনি আছেন। তার লোক একজন থাকা দরকার কেন? তাকেই জিজ্ঞাসা করবেন। আপনি জানেন না? না। হালকা শীষ দিতে দিতে স্পিড কমালো। সামনে লরি। ধীরাপদ হাসছে অল্প অল্প, কিন্তু মনে মনে সংকল্প আঁটছে কিছু। হিতে বিপরীত হবে কি না কে জানে। হবে না বোধহয়। মেজাজপত্রও অন্যরকম দেখছে আজ। এখানে আসার আগে আমি কি করতাম আপনার জানা নেই না? লরির পাশ কাটিয়ে ঘাড় ফেরালো। ঠোঁটের ফাঁকে হালকা শীষটা ধরা তখনও। ছেলে পড়াতাম আর কবিরাজি ওষুধ আর পুরনো বইয়ের দোকানে বিজ্ঞাপন লিখতাম। মাসে 50 টাকা রোজগার করতে কাল ঘাম ছুটে যেত। হাসতে লাগলো। সামনের ফাঁকা রাস্তাটা দেখে নিয়ে অমিতাভ আবারও ফিরে তাকালো। শীষ থেমে গেছে। ধীরাপদ বলল, আবারও তাহলে সেই অবস্থার মধ্যেই ফিরে যেতে বলছেন আমাকে? সশঙ্ক প্রতীক্ষা। কিন্তু কাজ হয়েছে মনে হচ্ছে। স্টিয়ারিং হাতে ফিরে ফিরে বার কতক দেখল। ব্যাপারখানা কি খুলে বলুন না, কে যেতে বলেছে আপনাকে? আপনি যা বললেন সেই রকমই দাঁড়ায়। কারো তাবেদারের লোক হয়ে বসতে রাজি নই। আপনার ভরসায় কাজের উপরে দাঁড়াবো আশা করেছিলাম। রাগ দেখিয়েও শেষ পর্যন্ত হেসে ফেলল অমিতাভ ঘোষ। আচ্ছা, আশা বার করছি আপনার। স্পিডের কাঁটা 30 থেকে এক লাফে 55 দাগে। উৎফুল্ল বিস্ময়ে বলে উঠল, অদ্ভুত লোক মশাই আপনি। হাসছে ধীরাপদ। স্বস্তি। চারুদের সঙ্গে যেদিন এসেছিল সেদিনও নাকি সুলতান কুঠির এই পরিবেশটা ভালো লেগেছিল অমিতাভ ঘোষের। পৌঁছে দিতে এসে আজ ধীরাপদর সঙ্গে গাড়ি থেকে নেমে পড়ল। অর্থাৎ এক্ষুনি যাবার বাসনা নেই। অগত্যা আমন্ত্রণ না জানিয়ে ধীরাপদ করে কি? আসুন, বাইরেটা ভালো লাগলেও ভেতরটা লাগবে না। সুলতান কুঠিতে গাড়ি আসা আর সেই গাড়িতে ধীরাপদর আসা এখন আর উঁকি ঝুঁকি দিয়ে দেখার মতো নয় খুব। কিন্তু তার ঘরের সামনের বারান্দায় যে মানুষটি দাঁড়িয়ে, তার বিস্ফারিত চোখে রাজ্যের বিস্ময়। গনুদা। গনুদার এমন চিত্রার্পিত মূর্তি ধীরাপদ আগে কখনো দেখেনি। উঠান পেরিয়ে দাওয়ায় উঠে আসতে গনুদার দিশা ফিরল যেন। শশব্যস্তে 2 হাত জুড়ে আধখানা ঝুঁকে বিনয়ে ভেঙে পড়ে অভিবাদন জ্ঞাপন করে উঠল একটা। জবাবে একখানা হাত কপালে তুলে অমিতাভ জিজ্ঞাসু নেত্রে ধীরাপদর দিকে তাকালো। গণেশবাবু গনুদা, এই পাশের ঘরেই থাকেন। ঘরের দরজা খোলার ফাঁকে ধীরাপদ পরিচয়ের বাকি আধখানা এড়িয়ে গেল। কাকে নিয়ে এসেছে সেটা আর গনুদাকে বলল না। তার শ্রদ্ধার বহর দেখে ঘাবড়ে গেছে। কিন্তু যে কারণেই হোক ওটুকু পরিচয় গনুদার পছন্দ নয়। বিনয় নাচে মাখন গলানো মুখখানি করে বলল, আর ধীরু আমার ছোট ভাইয়ের মতো। অমিতাভর চোখে নীরব কৌতুক। ধীরাপদর কানেও বেখাপ্পা লাগলো। ফিরে দেখে গনুদার 2 চোখ চাপা আনন্দে চকচকিয়ে উঠেছে। ধীরাপদ অবাক। মতলবখানা কি গনুদার?
ঘরে ঢুকে ছড়ানো বিছানায় অমিতাভ আয়েশ করে হাত পা ছড়িয়ে বসে পড়ল। আধময়লা বালিশ, আধময়লা চাদর, ঘরেও এ পর্যন্ত ঝাঁট পড়েনি। কিন্তু যে এসেছে এসব দিকে তার চোখই নেই। ঘুরে ফিরে দুপুরের সেই মজার ব্যাপারটাই রোমন্থনের বস্তু হলো আবার। বড় সাহেবের ঘর থেকে ধীরাপদ বেরিয়ে আসার পর ছোট সাহেব নাকি গুম একেবারে। কিন্তু আসলে দেখার মতো হয়েছিল লাবণ্য সরকারের মুখখানা। লাভলি মামার কাজেও সায় দিতে পারে না, শত্রুর কথায়ও না। সি ইজ মোস্ট চার্মিং ওয়েন সি ইজ অন টু বোটস। মামা ছিল বলে কোনো রকমের লোভ সামলে বসেছিল অমিতাভ ঘোষ, নইলে কিছু একটা করেই বসতো হয়তো। কে বলবে অত বড় কোম্পানির দোর্দণ্ড প্রতাপ চিফ কেমিস্ট এই মানুষ। হাসছে ধীরাপদ আর ভাবছে দিনটা শুভ বটে। এমন অপ্রত্যাশিত অতিথিকে এক পেয়ালা চা দিয়েও অভ্যর্থনার ব্যবস্থা নেই ঘরে। সঙ্গে গাড়ি আছে যখন নিজের অসহায় অবস্থার কথা বলে তাকে নিয়ে আবার ভালো কোনো চায়ের দোকানের উদ্দেশ্যে বেরিয়ে পড়বে কিনা ভাবছিল। এরই মধ্যে আরেক কাণ্ড। গনুদা ঘরে ঢুকলো। তার হাতে ট্রে একটা, ট্রেতে 2 পেয়ালা চা, পেছনে মেয়ে উমা, তার 2 হাতে 2টো খাবারের ডিশ। অমিতাভ সঙ্গে সঙ্গে সোজা হয়ে বসল। আসুন, আমি তো তাই ভাবছিলাম ধীরুবাবু এখনো চায়ের কথা বলছেন না কেন। ধীরাপদর দিকে তাকালো। চারুদির মুখে শুনে শুনে আপনার ধীরু নাম বেশ মিষ্টি লাগে। ধীরাপদ নামটা বিচ্ছিরি। ট্রে রেখে গনুদা মেয়ের হাত থেকে খাবারের ডিশ 2টো নিয়ে সামনে ধরল। নাম নিয়ে মাথা ঘামানোর ইচ্ছে নেই। প্রথম কথাটা সুতো ধরে সবিনয়ে বলল, আপনি এসেছেন কত ভাগ্য। ওকে বলতে হবে কেন? ঘরের তৈরি সামান্য জিনিস সাহস করে আনতেই পারছিলাম না। ধীরাপদ হাঁ করে গনুদাকে দেখছে। আতিথ্যের দায় উদ্ধার হলো সে কথাটা মনেও আসছে না। অমিতাভ ঘোষ ওদিকে ডিশের সাদা দ্রব্যটি গোটাগুটি মুখে পুড়ে নিয়ে চিবুতে চিবুতে গনুদার বিনয় বচন শুনল। তারপরে গম্ভীর মুখে বলল, ঘরে থাকলে নারকেল সন্দেশ সাহস করে আরও 2-4টে নিয়ে আসুন তো। গনুদা হন্তদন্ত হয়ে ছুটল আবার। অমিতাভ এদিকে ফিরে চোখ রাঙালো। আপনি বেশ আছেন দেখছি মশাই। হ্যাঁ, এই জন্যই এখানে ডেরা বাঁধা হয়েছে। গনুদার কথা ভুলে কোম্পানির 2 আনার অংশীদার 1400 টাকা মাইনের বিলেত ফেরত চিফ কেমিস্টকে দেখছিল ধীরাপদ। বিধাতা খেয়ালই বটে। সন্ধ্যার পরে কুঠির আঙিনা থেকে গাড়ির শব্দটা মেলাবার আগেই গনুদা হাজির। নাইট ডিউটি আছে বোধহয়। পরনে পাটভাঙা জামা কাপড়। অতিথি বিদায়ের অপেক্ষায় ছিল হয়তো। আগ্রহে আর চাপা আনন্দে সেই মুখের চেহারাই অন্যরকম, গলার স্বরে অন্তরঙ্গ বিস্ময়। হ্যাঁ, এর সঙ্গে তোমার এত খাতির জানতুম না তো। এদেরই কারখানায় চাকরি বুঝি তোমার? আশ্চর্য আশ্চর্য। ধীরাপদ চেয়ে আছে। স্বার্থের উদ্দীপনা অনেকটা গিল্টি করা গহনার মতো। নজর করে দেখলে চোখে পড়ে। স্বার্থটা কি সেটাই এখনো পর্যন্ত ঠাউর করে উঠতে পারেনি। আপনি একে চেনেন কি করে? হুম হুম, আমি? শুধু আমি কেন, আমাদের কাগজের অফিসের কে আর না চেনে ওকে? ফর্সা মুখ হাসিতে ভিজিয়ে বিছানার একধারে বসে পড়ল গনুদা। অতঃপর কাগজের অফিসে কতখানি পরিচিত এবং সম্মানিত ব্যক্তি অমিতাভ ঘোষ সেই বৃত্তান্ত। খানিকটা বছরান্তে মোটা টাকার বিজ্ঞাপন আসে বলে নয়, তাদের বর্তমান ম্যানেজিং ডাইরেক্টরের অন্তরঙ্গ বন্ধু এই মিস্টার ঘোষ। একসঙ্গে বিলেত গেছে, একসঙ্গে ফিরেছে। আগে মাসের মধ্যে 2-3 দিন অমিতাভ ঘোষ কাগজের অফিসে আসতো। এলে 1.5 ঘন্টার আগে উঠতো না। এখন অবশ্য কমই আসে। যাবার সময় ম্যানেজিং ডাইরেক্টর নিয়ে সঙ্গে করে সিঁড়ি পর্যন্ত এগিয়ে দেয়। তাদের ওষুধের কোম্পানির বিজ্ঞাপনে এতটুকু ভুলচুক হলে মালিকের তলবের ভয়ে বিজ্ঞাপন ম্যানেজারের পর্যন্ত মুখ শুকায়। আরও আছে শহরের সবথেকে নামজানা বিলিতি ক্লাবের মেম্বার 2জনেই। কালচারাল অ্যাসোসিয়েশনের ছেদ পড়ল। গনুদার দৃষ্টি অনুসরণ করে ধীরাপদ দেখল দরজার কাছে সোনা বৌদি দাঁড়িয়ে। হ্যারিকেনের আলোয় ঠিক ঠাউর হলো না, তবু মনে হলো মুখখানা হাসি হাসি। কাগজের অফিসের ম্যানেজিং ডাইরেক্টরের সঙ্গে অমিতাভ ঘোষের হৃদ্যতার খবর শোনার সঙ্গে সঙ্গেই গনুদার এত উদ্দীপনার কারণ বোঝা গেছে। শেষ অবদানের প্রতীক্ষায় ধীরাপদ সশঙ্কে মুখ বুজে বসেছিল। প্রস্তুতির মধ্যপথে ছন্দপতন। সোনা বৌদি ঘরের ভিতরে এসে দাঁড়াতে গোটা মুখের প্রত্যাশার আলোটা টুক করে নিভিয়ে দিয়ে গনুদা বলল,
অফিসের সময় হয়ে গেল, কাল কথা হবে ক্ষণ। কাল কেন? আজই হোক না। সোনা বৌদির গলায় কৃত্রিম আগ্রহ। একদিন না হয় 2 ঘন্টা দেরিতেই গেলে, না হয় নাই গেলে অফিসে একদিন। এসব কথা কি ফেলে রাখার কথা নাকি? মনুদা সরসে তাকালো তার দিকে। কিছু একটা কটূক্তি করে ওঠার মুখে থেমে গিয়ে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। এখানে বকাঝকা করলে যার কাছে সুপারিশের প্রত্যাশা সেই বিগড়তে পারে ভেবে সামলে নিল বোধহয়। উল্টে হাসতেই চেষ্টা করলো গনুদা। বলল, অফিসটা তার শ্বশুরবাড়ি নয়। অফিস কি জায়গা তোমার এই দেওরটিকে জিজ্ঞাসা করে দেখো। সামনাসামনি তোষামতের ব্যাপারে তেমন সুপটু নয় গনুদা, ফলে আরও বিসদৃশ্য শোনালো। ভদ্রলোক চলে যেতে সোনা বৌদির নির্বাক দৃষ্টিবান সরাসরি ধীরাপদর মুখে এসে বিদ্ধ হলো। দ্রষ্টব্য কিছু দেখছে যেন। বসুন না। ধীরাপদ খুব স্বস্তি বোধ করছে না। বসতে হবে? বিনীত প্রশ্ন। ধীরাপদর মুখে বিব্রত হাসি। সোনা বৌদির মুখে হাসির লেশ মাত্র নেই। মুখখানা অপরাধী অপরাধী। বলল, বিছানার চাদরটা তো ময়লা দেখি, বালিশের বারগুলো তাই। আমার কাছে সব ধোয়া আছে এক প্রস্থ, এনে পেতে দেব? ধীরাপদ থতমত খেয়ে গেল কেমন। ঘরের দিকে চেয়ে সোনা বৌদি আরও সংকুচিতা। ঘরটায় ঝাঁটও পড়েনি পর্যন্ত। আপনি দয়া করে একটু উঠলে ঝেড়ে মুছে দিতাম। ধীরাপদ ফ্যাল ফ্যাল করে চেয়ে আছে। কুঁচোটায় জল ভরা আছে তো? হারিকেনের তেল? ধীরাপদই আগে হেসে ফেলল। কি ব্যাপার? সোনা বৌদির আয়ত্ত চোখ দুটো ওর মুখের উপরে এসে থামল এবার। ঠোঁটের ফাঁকে বিদ্রূপের আভাস। দেখল একটু। কি ব্যাপার আপনি জানেন না? জানুক আর না জানুক, ধীরাপদ মাথা নাড়ল। জানে না। শুনুন তাহলে। সোনা বৌদি বড় নিঃশ্বাস ছাড়ল একটা। পুরুষের 10 দশা, কখনো হাতি কখনো মশা। মশার দশা গিয়ে এখন আপনার হাতির দশা চলছে। এক পশলা ব্যঙ্গ ছড়িয়ে গজেন্দ্র গমনে ঘর ছেড়ে চলে গেল। ধীরাপদর 2 চোখ দরজা পর্যন্ত অনুসরণ করেছে। তারপরেও বসেই আছে তেমনি। ধীরাপদ গনুদার কথা ভাবছে। গনুদার প্রত্যাশার কথা বা আবেদনের কথা নয়। গনুদা ঈর্ষার পাত্র সেই কথা। গনুদার সঙ্গে চোখাচোখি হওয়াটাই শেষে তাগিদের মতো হয়ে দাঁড়ালো। পাশাপাশি ঘরে বাস করে ধীরাপদ তাকে এড়াবে কেমন করে? যার একটু ইঙ্গিতে গনুদার জীবনের মোড় ঘুরে যেতে পারে, একটা মাসের মধ্যে তাকে একবার অনুরোধও করা হলো না দেখে গনুদা মর্মাহত। ঘুরিয়ে ফিরিয়ে অনেকবার বলেছে, সুপারিশের জোর না থাকলে আজকাল কারো কিছু হয় না ভাই, এটা সুপারিশের যুগ। ধীরাপদ জানে, জেনেও কিছু করে উঠতে পারে না। কেন পারে না গনুদা বুঝবে না। এই একটা মাসের মধ্যে সোনা বৌদির সঙ্গে কমই দেখা হয়েছে। ধীরাপদর অনুমান তার উপরেও একটু আধটু গঞ্জনা চলেছে। গনুদা ভাবে, স্ত্রীটি একবার মুখ ফুটে বললে অনুরোধ করা দূরে থাক, ধীরাপদ অমিতাভ ঘোষের কাঁধে চেপে বসত। গনুদার চাকরির উন্নতি ধীরাপদর কাম্য। গনুদার জন্য নয়, উন্নতি হলে সোনা বৌদি আরেকটু ভালো থাকবে, ছেলেমেয়েগুলো ভালো থাকবে। শুধু তাদের কথা ভেবেই অমিতাভকে অনুরোধ করার ইচ্ছা আছে। ফাঁক পেলে করবেও। কিন্তু ফ্যাক্টরির পরিবেশে অমিতাভ ঘোষ ভিন্ন মানুষ। শুধু একটা ভ্রুকুটিতে অনুরোধটা উড়িয়ে দেওয়াও বিচিত্র নয়। অনেক ভেবে চিনতে ধীরাপদ গনুদাকে আশ্বাস দিয়েছিল, সুবিধে মতো আর একদিন তাকে সুলতান কুঠিতে ধরে নিয়ে আসবে। খামখেয়ালি লোক একবার পারবো না বলে বসলে আর তাকে দিয়ে কিছু করানো যাবে না। কিন্তু সেই আশায়ও সম্প্রতি ধৈর্যচ্যুতি ঘটতে বসেছে গনুদার। ইতিমধ্যে ফ্যাক্টরিতে ধীরাপদর প্রতিপত্তি বেড়েছে কিছু, বাড়ছেও। তারও মূলে চিফ কেমিস্ট তানিশ সর্দার আরোগ্য পথে। এখনও বেশ কিছুকাল হাসপাতালে থাকতে হবে বটে, কিন্তু প্রাণের আশঙ্কা নাই। তার চিকিৎসার অপ্রত্যাশিত সুব্যবস্থার ফলে কর্মচারীরা দল বেঁধে কৃতজ্ঞতা জানাতে এসেছিল চিফ কেমিস্টকে। তানিশ সর্দার সর্দার গোছেরই একজন। সে হাসপাতাল থেকে ফিরে এলে তাকে বসা কাজে লাগানো হবে, এমন কথাও শোনা গেছে। অমিতাভ ঘোষ সরাসরি ধীরাপদকে দেখিয়ে দিয়েছে, যা কিছু হয়েছে তার জন্যই হয়েছে, আর যেটুকু হবার আশা তার জন্যই হবে। অতএব সব কৃতজ্ঞতা আর ধন্যবাদ তারই প্রাপ্য।
কর্তাদের সঙ্গে কিভাবে ঝকাঝকি করে সুব্যবস্থাটুকু আদায় করেছে ধীরাপদ, মনের আনন্দে অমিতাভ ঘোষ তাও নিঃসংকোচে বলে দিয়েছে। ফলে কর্মচারীরা নতুন চোখে দেখেছে ধীরাপদকে। নিষ্ক্রিয়তার দরুন ছোট সাহেবের প্রতি, অন্যথায় লাবণ্যের প্রতিও অনেক দিনের ক্ষোভ তাদের। অভিযোগ নিয়ে অথবা সুব্যবস্থার আর্জি নিয়ে এ পর্যন্ত বহুবার তারা দল বেঁধে চড়া হয়েছে। সব অভিযোগ আর সব অরাজি যে যুক্তিসঙ্গত তা নয়। টানা হেচড়ায় কখনো কিছুটা আদায় হয়েছে, কখনো বা হয়নি। কিন্তু হোক না হোক তাদের অস্তিত্বের লাগামটি যে শেষ পর্যন্ত মালিকের হাতে, সেটা তাদের উপলব্ধি করতে হয়। এরই মধ্যে যে শেষ পর্যন্ত মালিকের সঙ্গে বুঝে তাদের সঙ্গে সুবিধা আদায় করেছে একজন, সেটা যেমন বিস্ময়ের তেমনি আনন্দের। তানিশ সর্দারের এই প্রাপ্তিটুকু অসময়ে নিজেদেরও একটা প্রাপ্য নজির হিসাবে দেখেছে তারা। তাদের সোজাসুজি কৃতজ্ঞতা জ্ঞাপনের উৎসাহ দেখে ধীরাপদ অপ্রস্তুতের একশেষ। জনতার কৃতজ্ঞতায় ভেজাল নেই। এরপর ছোট সাহেবের বিরূপতায় আজ গায়ে লাগবে, এটা একটা ধীরাপদ ধরেই নিয়েছিল। কিন্তু বিরূপতার আভাস মাত্র না পেয়ে মনে মনে অবাক হয়েছে। অবশ্য পরে এর একটা কারণ অনুমান করেছে। ছেলেটার বয়স তো মাত্র 28-29, তার উপর অলস গোছের, একটু বিলাসীও, ভেতরে ভেতরে সবল নয় খুব। যা কিছু জোর আর প্রতিপত্তি সব বাপের জোরে। তার প্রবল সত্তার নিরাপদ ছায়ায় বসে সেই বাপই যখন প্রশ্রয় দিচ্ছেন, তার তিক্ততা বাড়িয়ে কাজ কি? অন্যের দায়িত্বের উপরে নির্ভর করে নিজের আধিপত্যের ঠাটটুকু বজায় থাকলেই সে খুশি। বাপের সেদিনের ফয়সালার দরুন লোকটাকে উল্টে আরও একটু বেশি নির্ভরযোগ্য মনে হয়েছে হয়তো। ফলে ধীরাপদর খানিকটা দায়িত্ব বেড়েছে, আর ছোট সাহেবের কিছুটা অবকাশও বেড়েছে। কিন্তু বাপের প্রভাব যত বড়ই হোক, ছেলের যা কিছু উদ্দীপনার উৎস লাবণ্য সরকার। সেই লাবণ্য সরকারও বদলেছে। ছোট সাহেবের মনে বিরূপতার ইন্ধন জোগানো দূরে থাক, ধীরাপদর সঙ্গে তারও ব্যবহার ক্রমশ সহজ হয়ে উঠেছে। এক আধ সময় খোঁচা দিয়ে কথা বলতে ছাড়ে না অবশ্য, কিন্তু যাই বলুক হৃদ্যতার ছলে বলে, হাসি মুখে বলে। বড় সাহেবের ঘরে তানিশ সর্দারের কেস নিয়ে কথা কাটাকাটির দিন 2 পরে লাবণ্য তার ঘরে এসে বসেছিল। কাজের কথা নিয়েই এসেছিল বটে, কিন্তু ধীরাপদর ধারণা এমনিই এসেছিল। সর্দারের প্রসঙ্গ নিয়েই উত্থাপন করেছে। মন্তব্য, লোকটার বরাত ভালো, ওদের জন্যে কে আর এতটা করে। প্রকারান্তরে সমর্থনের সুরই। ধীরাপদ বলেছিল, হাসপাতালে ওর বউটার সেই কান্না দেখলে আপনিও না করতে পারতেন না। সঙ্গে সঙ্গে তার মুখের উপরে ছদ্ম বিস্ময়ে মেশানো কৌতুকবাণ নিক্ষিপ্ত হয়েছে। তাই নাকি? আপনি আসলে সেদিন ওর বউটার সেই কান্না দেখেই অমন ক্ষেপে গিয়েছিলেন তাহলে? ধীরাপদ হালকা প্রতিবাদ করতে ছাড়েনি। আমি ক্ষেপতে যাব কেন? আপনারই বরং মেজাজ বিগড়েছিল। আমারও। আমার বিগড়তে যাবে কেন? আমার কি? ভিতরে ভিতরে উৎফুল্ল হয়ে উঠেছিল ধীরাপদ। আমিও তাই ভাবি। আপনার সঙ্গে অন্তত আমার কোনো বিরোধ থাকার তো কথা নয়। লাবণ্য সরাসরি চেয়েছিল মুখের দিকে, অবলার প্রতিমূর্তি। অথচ বিরোধ দেখছেন। ধীরাপদ হেসে ফেলেছিল। আমি দেখি না দেখি আপনি যে আমাকে ভালো চোখে দেখেন না, সেটা তো ঠিক। সঙ্গে সঙ্গে নারী মুখের এক বিচিত্র মাধুর্য তরঙ্গ দেখেছিল ধীরাপদ। লোভ সামলে দৃষ্টি ফেরাতে পারেনি। চাপা হাসিতে 2 ঠোঁট টসটসিয়ে উঠতে দেখেছিল। মুখে কৃত্রিম সংকট রেখা, চোখের পাতায় কৌতুক কাঁপছিল। আপনাকেও ভালো চোখে দেখতে হবে? অসহায় দীর্ঘ নিঃশ্বাস। অর্থাৎ কত আর পারি। চেয়ার ঠেলে উঠে দাঁড়িয়েছিল তারপর। আচ্ছা, দেখব চেষ্টা করে। ইচ্ছে করলে বা প্রয়োজন হলে লাবণ্য সরকার কতটা পারে সে সম্বন্ধে ধীরাপদর মোটামুটি একটা ধারণা ছিল। শীতাংশু মিত্রের মোটরে তাকে একরকম দেখেছে, হিমাংশু মিত্রের মোটরে আরেক রকম। মেডিকেল হোমের নিষ্ক্রিয় কর্ত্রীর গাম্ভীর্যে তাকে একরকম দেখেছে, চিকিৎসার পসারে আরেক রকম। ওষুধের লাইসেন্স বার করে আনার সুপারিশ নিয়ে তাকে একরকম দেখেছে, অমিতাভ ঘোষের ছবির অ্যালবামে আরেক রকম। আর এই আরও একরকম দেখল। ধীরাপদর ইচ্ছা হচ্ছিল তাকে ডেকে চেয়ারে এনে বসায়, আবার বসিয়ে বলে, চেষ্টাটা আজ থেকেই শুরু হোক। লাবণ্য সরকারের সঙ্গে আপোষের সূত্রপাত সেই। তারপর এ পর্যন্ত ওতে বড় রকমের কোনো ঘা পড়েনি বটে।
কিন্তু মাঝে মাঝে চিড় খেত। তার কারণ তার লঘু ঠাট্টা বা টিপ্পনির জবাবে ধীরাপদ একেবারে চুপ করে থাকতো না, আর বলতো যখন কিছু, একেবারে ইঙ্গিত শূন্য হতো না সেটা। কিন্তু তা বলে লাবণ্য সরকারের হাসি মুখের ব্যতিক্রম দেখেনি খুব। কখনো সহাস্যে হজম করেছে, কখনো বা ছদ্ম রাগে চোখ রাঙিয়েছে। আপনি লোক সহজ নন অনেকদিনই জানি, লাগতে আসাই ভুল। কিন্তু সেদিনের স্পষ্ট ব্যতিক্রম দেখে ধীরাপদ অবাক। উপলক্ষ অমিতাভ ঘোষ। তারই উদ্যমে এদিককার কাজের ধারারও একটা স্পষ্ট পরিবর্তন দেখা যাচ্ছিল। সেদিন মোটরে ধীরাপদর অনুযোগ, আবেদন আর নিজের প্রতিশ্রুতি ভোলেনি সে। ধীরাপদ কাজ দেখতে চেয়েছিল, তাকে দিয়ে কাজ দেখিয়েই ছাড়ছিল। দুপুরের মধ্যে নিজের কাজ সেরে রাত 9টা-10টা পর্যন্ত ধীরাপদর ঘরে কাটাতে দেখা গেছে তাকে। এরপর ক্রমশ চিরাচরিত বিজ্ঞাপন নকশার তফাৎ লক্ষ্য করেছে সকলে। প্রচার বিবৃতির উন্নতি দেখেছে, আর সবথেকে বেশি দেখেছে কার্টেনিং আর লেবেলিংয়ের বিশেষ আকর্ষণ বিন্যাস। নিজের হাতে কাঁচি ধরে ঘণ্টার পর ঘণ্টা এক একটা লেবেলের মক্স করেছে অমিতাভ ঘোষ। কাগজের রং নিয়ে আর সেট নিয়ে মাথা ঘামিয়েছে। এমনকি কোনো প্যাকিংয়ে কোন কাগজ দেবে তাই নিয়েও অনেক ভেবেছে। এমন সমাহিত তন্ময়তা ধীরাপদ আর বড় দেখেনি। উন্নতির জন্য কিভাবে ভাবতে হবে আর কোন পথে মাথা খাটাতে হবে সেই হদিশ অন্তত ধীরাপদ পেয়েছে। এই নতুন উদ্দীপনার ফলাফল বোঝা গেছে মাস দেড়েকের মধ্যেই। মনে মনে একটু ভয় ছিল ধীরাপদর। পরিবর্তনের ফলে খরচ কিছু বাড়ছিল, সেটা উসুল হবে কিনা। সেল গ্রাফের দিকে চেয়ে নিশ্চিন্ত, সেটা মাথা উঁচিয়েছে। পরিচিত ডাক্তারের মন্তব্য অনুকূল, লেবেলিং কার্টেনিং সুন্দর হচ্ছে, ফোল্ডার ভালো হচ্ছে। অন্যদিকে জিআর কমেছে, অর্থাৎ প্যাকিং সুষ্ঠবের দরুন গুডস রিটার্নড বা মাল ফেরত কম আসছে। ফ্যাক্টরিতে সেদিন হিমাংশু মিত্র নিজেই ধীরাপদর ঘরে এলেন, সঙ্গে লাবণ্য। বড় সাহেব ফ্যাক্টরিতে এলে সাধারণত সেই সঙ্গে থাকে। ধীরাপদর পিঠ চাপড়ে প্রশংসা করলেন তিনি। তার সুবিধে অসুবিধার খোঁজ নিলেন, নতুন প্ল্যান ভাবতে বললেন। টাকার জন্যে ভাবনা নেই সে কথাও জানিয়ে দিলেন। এমনকি কিছু একটা অন্তরঙ্গ রসিকতার মুখে লাবণ্যকে দেখেই যে থেমে গেলেন তাও বোঝা গেল। দরজা পর্যন্ত গিয়েও ফিরে এলেন আবার। ভালো কথা, ওই সর্দার লোকটি কেমন আছেন? ভালো। গুড। চলে গেলেন। একটু বাদে লাবণ্য সরকার ফিরে এসে তার সামনের চেয়ারটায় বসল। বলল, আপনার মুখখানা একবার দেখতে এলাম। ধীরাপদ জবাব দিল, এমন অবিচার কেন? সেটা কি দেখার মতো? আজ বেশ দেখার মতো। হিংসে আমার গা জ্বলে যাচ্ছে। ধীরাপদ হেসে ফেলল। সাহেব তো নতুন প্ল্যান ভাবতে বলে গেলেন। এবার কোনো ওষুধ বার করা যায় কি না ভাবা যায়। আসুন তাহলে। গত 1.5 মাসে এখানকার কাজের সুফল যা কিছু হয়েছে অমিতাভ ঘোষের জন্যই হয়েছে। সেটা হিমাংশু মিত্র যেমন জানেন, লাবণ্যও তেমনি জানে। তাকে যে এর মধ্যে টেনে আনতে পেরেছে সেটাই ধীরাপদর সবথেকে বড় কেরামতি। লাবণ্যও সেটা মনে মনে অস্বীকার করে না। তবু একটা টিপ্পনির লোভ সংবরণ করে উঠতে পারল না। বলল, বসে বসে বড় সাহেবের প্রশংসা তো খুব শুনলেন, আপনার গুরুর নাম তো কই করলেন না একবারও। যত হালকা করেই বলুক, কথাটা খচ করে লাগার মতোই স্থূল। এই খোঁচাটা দেবার জন্যেই আবার ফিরে আসা কিনা বুঝতে চেষ্টা করল ধীরাপদ। হাসি মুখে সেও পাল্টা খোঁচা দিয়ে বসল একটা। কাজ ফুরলে গুরুর নাম কে আর করে? আপনি করেন? হঠাৎ থতমত খেয়ে গেল লাবণ্য সরকার। থমকালো। সাদা আলোর উপরে ঘন ছায়া পড়লে যেমন ঘোলাটে দেখায়, তেমনি দেখতে হলো মুখখানা। মেডিকেল হোমের সামান্য কর্মচারী ভ্রমে তার ধৃষ্টতা দেখে যে চোখে তাকাতো সেই চোখেই তাকালো। তারপর একটি কথাও না বলে চুপচাপ উঠে চলে গেল। ধীরাপদ যতই অপ্রস্তুত হোক, মনে মনে অবাক হয়েছে অনেক বেশি। এতটাই লাগবে ভাবেনি। লাগলেও সেটা প্রকাশ করার মেয়ে নয় লাবণ্য সরকার। কিন্তু কতটা বিঁধেছে স্বচক্ষেই দেখল। এরপর 3-4 দিন একেবারে অন্যরকম। লাবণ্য সরকার তাকে যেন চেনেও না ভালো করে। এভাবেই কাটত হয়তো আরও কিছুদিন। কাটল না যে জন্যে সেও এক মন্দ ব্যাপার নয়। গনুদার ধৈর্য গেছে তার আঁচ পাচ্ছিল। তা বলে বেপরোয়া হয়ে শেষ পর্যন্ত যে ফ্যাক্টরিতে হানা দেবে সে ভাবেনি।
তাকে সঙ্গে করে ঘরে এনে হাজির অমিতাভ ঘোষ নিজেই। তার বাক্যচ্ছটা থেকে বোঝা গেল বাইরে গেটকিপারের জেরার মুখে পড়তে হয়েছিল গনুদাকে। তারা ধীরুবাবুও চেনে না, ধীরাপদও চেনে না, চক্রবর্তী সাহেব বা সুপারভাইজার সাহেবকে চেনে। নিরুপায় গনুদা শেষে অমিতাভ ঘোষের নাম করতে তার কাছে নিয়ে যাওয়া হয়েছে, সেখান থেকে এখানে। গনুদা বিব্রত মুখে হাসতে চেষ্টা করছিল, ফর্সা মুখ লাল। ধীরাপদ বড় চাকরি করে এটুকুই জানা ছিল, এমন পরিবেশে আর এমন ঘরে বসে চাকরি করে ভাবতে পারেনি। কিছু বলতে হলে এটাই অনুকূল মুহূর্ত। ধীরাপদ সিগারেটের টিন এগিয়ে দিল তাড়াতাড়ি। বসুন, গনুদা কিন্তু আসলে আপনার কাছেই এসেছেন। আমার কাছে? সিগারেট ধরিয়ে ফিরে তাকালো। আমার কাছে কি? গনুদার দিকে চেয়ে হাসি পাচ্ছিল, লজ্জায় একেবারে অধোবদন। কি সেটা ধীরাপদই ব্যক্ত করল, আর করল যখন জোর দিয়েই করল। গনুদার মতো এমন যোগ্য লোকের প্রতি এই দীর্ঘকালের অবিচার শুধুমাত্র তার সুপারিশের জন্যেই বলেই। উপসংহার: অমিত ঘোষের সঙ্গে আলাপের পর এখন আর জোর নেই বলা চলে না। অমিতাভ সিগারেট টানল আর গম্ভীর মুখে শুনল। গাম্ভীর্যটুকু একজনের সংকোচ, আরেকজনের শঙ্কার কারণ। ধীরাপদর বক্তব্য শেষ হতেই সে বলে উঠল, আমার দ্বারা কিচ্ছু হবে না। গনুদার দিকে ফিরল। 4-6টা নারকেলের সন্দেশে এত হয় না, 1 কুড়ি চাই। চেয়ার ঠেলে উঠে দাঁড়ালো। আসুন। ধীরাপদ ইশারা না করলে গনুদা বোকার মতো বসেই থাকতো হয়তো। উঠে শশব্যস্তে অনুসরণ করল। তার মতিগতি গনুদার বোঝার কথা নয়, ধীরাপদ বুঝেছে। পাশের ঘরের টেলিফোনের সুপারিশ পর্বটি এক্ষুনি সমাধা করে ফেলতে চলল। শেষ পর্যন্ত এত সহজে দায় উদ্ধার হবে ধীরাপদ ভাবেনি। অমিতাভ ঘোষকে ওভাবে উঠতে দেখেই ধরে নিয়েছে তার সুপারিশও ব্যর্থ হবে না। কিন্তু 1 মিনিটও হয়নি বোধহয় ধীরাপদ হকচকিয়ে গেল একেবারে। গনুদা ফিরে এসেছে, সমস্ত মুখ শুকনো আমসি। কি হলো? জবাবে গনুদা পাংশু মুখে শুধু মাথা নাড়ল একটু, অর্থাৎ হলো না কিছুই। তারপর চেয়ারে বসে বিড়বিড় করে বলল, কি আর হবে, কপালই মন্দ। মন্দ কপালের বিবরণ শুনে ধীরাপদও নির্বাক। বেশ হাসি খুশি মুখেই ভদ্রলোক গনুদাকে সঙ্গে করে পাশের ঘরের দরজা ঠেলে ভেতরে ঢুকে পড়েছিল। ঘরের মধ্যে ফিটফাট সাহেবি পোশাক পরা একজন লোক একটি মেয়ের সঙ্গে খুব গল্প করছিল। মেয়েটি চেয়ারে বসেছিল আর লোকটি তার টেবিলের ওপরে বসে তার দিকে ঝুঁকে কথা কইছিল আর হাসছিল। মেয়েটিও হাসছিল। তারা ওভাবে ঢুকে পড়তে লোকটি বিরক্ত মুখে ফিরে তাকিয়েছিল। তারপর একটু অবাক হয়েছিল হয়তো। গনুদার মুরব্বিটি রাগে লাল হয়ে তক্ষুনি ঘর থেকে বেরিয়ে এসেছে। তাকে বলেছে পরে আরেকদিন দেখা হবে। তারপর গনগনে মুখে বারান্দা পেরিয়ে নিচে নেমে চলে গেছে। ধীরাপদ জিজ্ঞাসা করতে যাচ্ছিল ঘরে মেম টাইপিস্ট কি ছিল কিনা। কি ভেবে সেটা জিজ্ঞাসা করল না। আশ্বাস দিয়ে মন্দ কপাল গনুদাকে বিদায় করলো আগে। তারপর হাতের কাজ একদিকে সরিয়ে রেখে কলম বন্ধ করল। কাজ আর আজ হবে না। চিফ কেমিস্টের হঠাৎ এমন মেজাজ বিগড়েছে নীতির কারণে নয়, ওদের অন্তরঙ্গতা বরদাস্ত হয়নি তাই। কিছু যেন ভাবার আছে ধীরাপদর। ভাবনাটা অমিত ঘোষকে নিয়ে, অমিত ঘোষকে নিয়ে আর লাবণ্য সরকারকে নিয়ে, অমিত ঘোষকে নিয়ে আর ফটো অ্যালবামের পার্বতীকে নিয়ে। ভাবনাটা জমে উঠতে না উঠতে সুবাঞ্ছিত বিঘ্ন আবার। অবশ্য ঘড়ির দিকে চোখ পড়লে ধীরাপদ দেখত কোথা দিয়ে ঘণ্টাখানেক পার হয়ে গেছে এরই মধ্যে। 2খানা চিঠি হাতে লাবণ্য সরকার ঘরে ঢুকল। 3-4 দিন আগে সেই উঠে গিয়েছিল আর এই এলো। সেদিনের এই বিদ্বেষের চিহ্নমাত্র নেই পর্যন্ত। লঘু রমণীয় ছন্দে আবির্ভাব। চিঠি দুটো তার সামনে টেবিলের ওপরে ফেলে দিল। আপনার জন্য আমাদের চাকরি শেষ পর্যন্ত থাকলে হয়। আপনি আসার আগে এখানে যেন কাজই হতো না কিছু। ধীরাপদ চিঠি দুটোর উপরে চোখ বুলিয়ে নিল একবার। মামুলি প্রশংসার চিঠি, 2-5 লাইন হবে। নানা জায়গা থেকে এরকম ভালো মন্দ চিঠি দিনে 1-8 ডজন এসেই থাকে। তাছাড়া এই চিঠির প্রশংসাও আলাদা করে ধীরাপদরই প্রাপ্য নয়। চিঠি দুটো উপলক্ষ মাত্র। চিঠি হাতের কাছে না থাকলেও এই আগমন ঘটতই। ধীরাপদ হেসে তাকালো। বসুন। বসবো না, বেরোবো এক্ষুনি। খুশি তো?
ধীরাপদ মাথা নাড়ল, তারপর মন্তব্য যোগ করল, এই চিঠির জন্য নয়, আপনাকে খুশি দেখে। উৎফুল্ল বিস্ময়, আমাকে আবার অখুশি দেখলেন কবে? ধীরাপদর মনে হলো কিছু একটা আনন্দের উৎসে নাড়া পড়েছে। সেই প্রসন্নতার উঁকিঝুঁকি বিগত কটা দিনের বিরূপতা সত্ত্বেও এখন এই ঘরে একবার আসবার লোভ সংবরণ করতে পারেনি। এসেছে দেখতে, দর্পণে দেখতে, ওকে দেখার ভেতর দিয়ে আর কাউকে দেখার তুষ্টি। জবাব শুনবে বলেই যেন টেবিলে ঠেস দিয়ে দাঁড়িয়েছিল, কিন্তু কিছু বলার আগে শীতাংশু মিত্রকে দরজার ওধারে দেখা গেল। লাবণ্য সরকার সোজা হয়ে দাঁড়ালো। রেডি, চলুন। হাসতে হাসতে বলে গেল, খুশি তত্ত্ব নিয়ে পরে আলোচনা করা যাবে। চেয়ার ছেড়ে পায়ে পায়ে ধীরাপদ জানালার কাছে এসে দাঁড়ালো। নিচেটা দেখা যায়। গাড়ি বারান্দা থেকে শীতাংশু মিত্রের সাদা গাড়ি বেরোলো। শীতাংশু চালকের আসনে, পাশে লাবণ্য হাসছে। ঘাড় ফিরিয়ে যেদিকে তাকিয়ে আছে সেই দিকে চিফ কেমিস্টের অবস্থান। দোতলার জানলা থেকে ওদিকটা চোখে পড়ে না। আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী অংশ পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।